প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান টেলিকো আইসিটি বিষয়ক অনুষ্ঠান সাইটেক 24-এ। আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিনুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন দেখে আসি কি থাকছে আমাদের এবারের পর্বে। জানাবো ওপেনএআই এর নতুন এআই মডেল সম্পর্কে, যেখানে প্রম্পট লিখলেই হয়ে যাবে ভিডিও। সেই সাথে জানাবো ব্যতিক্রমী এক বিজ্ঞান মেলা সম্পর্কে। বছর পূর্তিতে নতুন স্বপ্ন বেসিসের। 21শে ফেব্রুয়ারি একগুচ্ছ প্রযুক্তি সেবা উপহার দিল সরকার। জানাবো সাইবার জগতে কতটুকু নিরাপদ বাংলাদেশ সেই সম্পর্কে। প্রিয় দর্শক, কেমন হয় যদি কোনো সিনেমার পরিচালক হয় একটি এআই, অথবা কোনো পরিচালক যদি নিজের স্ক্রিপ্ট নিয়ে নিজেই বানিয়ে ফেলেন একটি পুরো সিনেমা, অথবা আপনার কল্পনায় থাকা কোনো গল্প কেবল লেখা মাত্রই রূপ নেয় একটি বাস্তব ভিডিওতে। ভাবছেন কি করে সম্ভব? এবার তা সত্যি করেছে বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই, যা নিয়ে রীতিমতো হইচই টেক বিশ্বে। ঠিকঠাক প্রম্পট লিখলে তৈরি হয়ে যাবে ভিডিও। হয়তো অদূর ভবিষ্যতে পুরো সিনেমাও বানিয়ে দেবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। অবিশ্বাস্য শোনালেও সেটি করে দেখালো ওপেনএআই। প্রম্পট ধরে 1 মিনিটের ভিডিও তৈরি করে দেবে ওপেনএআই এর সর্বশেষ এআই ভিডিও জেনারেটর মডেল সোরা। ওপেনএআই এর ইমেজ জেনারেটর ডালি ও টেক্সট জেনারেটর জিপিটি মডেলের উপর গবেষণা করে এআই ভিডিও জেনারেটর সোরা তৈরি করেছে ওপেনএআই। গত শুক্রবার উন্মোচনের পর থেকেই এআই মডেলটিকে নিয়ে নেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা। আর এর কারণ হলো এআই মডেলটির সূক্ষ্ম জিনিস দেখানোর ক্ষমতা। এই সূক্ষ্ম বিষয়গুলোই এতদিন মানুষের এবং এআই এর তৈরি ভিডিওর মধ্যে মূল পার্থক্য গড়ে দিত। ওপেনএআই বলছে, ভাষার উপর ভালো দখল থাকায় ভিডিওতে নিখুঁতভাবে প্রম্পটের প্রতিফলন ঘটাতে পারে এই এআই মডেলটি। 1 মিনিটেই ভালো রেজুলেশনে ডিটেল ভিডিও এনে হাজির করে এই এআই মডেল। একটি ভিডিওর মধ্যে একাধিক দৃশ্য দেখাতে পারে, ভিডিওতে থাকা চরিত্রের আবেগও যথাযথভাবে প্রকাশ করতে পারে। এছাড়াও স্থির ছবিকে অ্যানিমেশনে রূপান্তর সহ নানাভাবে উপস্থাপন করতে পারে এই নতুন এআই মডেলটি। আপাতত সীমিত পরিসরেই এআই মডেলটি উন্মুক্ত করেছে ওপেনএআই। ভুয়া তথ্য, বিদ্বেষপূর্ণ ও পক্ষপাতমূলক কন্টেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায় এমন একটি সাইবার সিকিউরিটি গ্রুপের সদস্যরাই এখন এটি ব্যবহার করছেন। এই সেবা সবার জন্য উন্মুক্ত হলে কি সমস্যা ও ঝুঁকি তৈরি হতে পারে সেটি খতিয়ে দেখবেন তারা। এ ধরনের ভিডিও চিহ্নিত করতে ডিটেকশন টুলও উন্মুক্ত করবে ওপেনএআই। নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও শিল্পীদের মতামত নিয়ে সোরাকে ইতিবাচক কাজে ব্যবহার উপযোগী করতে চায় ওপেনএআই। মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী বিজ্ঞান মেলা আয়োজিত হয়ে গেল। রাজধানীর পপুলার মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়, যেখানে মেডিকেল কলেজের একাডেমিক বিভাগগুলোর পক্ষ থেকে নিজেদের বিভাগ সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপন করা হয়। একপাশে র্যাবিস ভাইরাসের মডেল থেকে শুরু করে স্নায়ুতন্ত্রের ব্রাকিয়াল প্লেক্সাস, এমনকি ডায়ালাইসিস মেশিনও তৈরি করে রাখা হয়েছে। আবার অন্য পাশে ছিল প্যাথোলজি বিভাগের প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে জনসচেতনতা। ফরেনসিক বিভাগের আয়োজনে ছিল আগুনে পুড়ে যাওয়া অথবা বিকৃত মরদেহ সহজেই শনাক্ত করার জন্য ডিএনএ প্রোফাইলিং মডেল। সপ্তমবারের মতো পপুলার মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিজ্ঞান মেলা 2024-এ এই ব্যতিক্রমী সব আয়োজনের দেখা মেলে। গত 19শে ফেব্রুয়ারি আয়োজন করা হয় এই বিজ্ঞান মেলার। 4টি ফেজে সর্বমোট 14টি বিভাগ এবার অংশগ্রহণ করেছিল এই বিজ্ঞান মেলায়। মেলায় আরও ছিল সার্জারি বিভাগের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস, গাইনি বিভাগের পলিসিস্টিক ওভারি সিনড্রোম, নাক, কান ও গলা বিভাগের দৈনন্দিন শব্দ দূষণ ও শ্রবণ শক্তি হ্রাসের প্রবণতা, কমিউনিটি মেডিসিন বিভাগের গর্ভবতী মায়েদের জন্য টিটানাসের নিয়মিত টিকার মোবাইল অ্যাপস সহ আরও অনেক কিছু। মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজন ছিল একটু ভিন্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেয়া 2030 সালের মধ্যে পৃথিবীর প্রত্যেকটি দেশ জলাতঙ্ক মুক্ত করার পদক্ষেপের সাথে বাংলাদেশ সরকারের একাত্মতা ঘোষণা অত্যন্ত দৃঢ়ভাবে বিভাগের প্রতিযোগীরা তুলে ধরেছে।
সংশ্লিষ্টরা বলছেন, মেডিকেল কলেজে এ ধরনের আয়োজন অনন্য। এর মাধ্যমে ভবিষ্যৎ ডাক্তারদের মধ্যে আবিষ্কারের মনোভাব তৈরি হবে। সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি পরিষেবা খাতের উপযুক্ত পরিবেশ তৈরি করতে এই খাতের আর্থিক প্রণোদনা 8% থেকে বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। গত 17 ফেব্রুয়ারি রাজধানীর মাদানী এভিনিউতে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান বেসিসের সাবেক সভাপতিরা। এদিন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে বেসিসের 25 বছর উদযাপন উপলক্ষে সদস্য ও তথ্য প্রযুক্তি খাতের অংশীদারদের নিয়ে এই আয়োজন করা হয়। আইসিটি খাতে $1.9 বিলিয়ন রপ্তানি আয়ের নেতৃত্ব দিচ্ছে বেসিস, এমনটি মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 17 ফেব্রুয়ারি রাতে বেসিসের 25 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রাজধানী ঢাকার মাদানী এভিনিউতে সাফল্যের 25 বছর পূর্তিতে উদযাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। জমকালো এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমেনেরি, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বেরাকডি, মার্কিন দূতাবাসের প্রতিনিধি, কোটোরা প্রতিনিধি, অস্ট্রেলিয়ান হাইকমিশন প্রতিনিধি এবং খাস সংশ্লিষ্ট সাংবাদিক সহ বেসিস সদস্যরা। অনুষ্ঠানে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, আইসিটি হলো স্মার্ট বাংলাদেশের ভিশনের নিউক্লিয়াস। কৃষি খাত, উৎপাদন খাত, ব্যবসা থেকে শুরু করে শিক্ষা, এই সকল সেক্টরকে 2041 সালের মধ্যে স্মার্ট হওয়ার জন্য সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি পরিষেবার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। স্মার্ট বাংলাদেশের জার্নিতে বাংলাদেশের প্রত্যেকটা খাতকে হতে হবে স্মার্ট। সেটা কৃষি হোক বা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক বা বিবাহ হোক, অথবা আমি ইভেন এখনকার R&D সেক্টর হোক, যেই সেক্টরটাই হোক, প্রত্যেকটা সেক্টরকেই হতে হবে স্মার্ট। অ্যান্ড দ্যাট স্মার্টনেস উইল অনলি কাম বাই ইমপ্লিমেন্টিং ICT in that particular sector. And therefore, in our language, we want to say ICT will play the role of nucleus in the making of smart Bangladesh. So this is where we stand, this is where BASIS stands. এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রকল্প 2041 বাস্তবায়ন এবং জ্ঞানভিত্তিক সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে হলে সফটওয়্যার শিল্পের বিকাশের কোনো বিকল্প নেই। আগামী 5 বছরে আমরা বেসিসকে $5 বিলিয়ন এক্সপোর্ট আর্নিং ইন্ডাস্ট্রি হিসেবে আমরা দেখতে চাই সফটওয়্যার শিল্পকে। এরপর প্রযুক্তির পথে বাংলাদেশের স্বপ্ন ও সাফল্যের প্রতিকৃতি হিসাবে সংগঠনের প্রতিষ্ঠাতা থেকে বর্তমান সভাপতিদের সম্মাননা জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলা ভাষাভিত্তিক 3টি সফটওয়্যার ও একটি বাংলা ফন্ট উন্মুক্ত করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া BTCL এর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যান্ডউইথ জীবনের বিশেষ সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা এবং টেলিটকের সিম উদ্বোধন করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ের ICT টাওয়ারে এসব সেবার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একগুচ্ছ প্রযুক্তি সেবা উদ্বোধন করেছে সরকার। এদিন টেলিটকের সিম কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলা ভাষাভিত্তিক 3টি সফটওয়্যার, বাংলা টেক্সট টু স্পিচ উচ্চারণ, বাংলা স্পিচ টু টেক্সট কথা এবং বাংলা OCR বর্ণসহ নতুন একটি বাংলা ফন্ট পূর্ণ উদ্বোধন করা হয়। সেই সাথে BTCL এর ব্রডব্যান্ড ইন্টারনেট জীবনের জন্য ঘোষণা করা হয় সুলভ ও ভাষা নামের 2টি সাশ্রয়ী প্যাকেজ। এই প্যাকেজে গ্রাহককে বিনামূল্যে রাউটার দেবে সরকারি টেলিকম প্রতিষ্ঠানটি। সেবাগুলো উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন সেবাগুলো আগামী দিনের সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়ায় আত্মনির্ভরশীলতা সুদূরপ্রসারী পদক্ষেপ। ভবিষ্যৎ গুগল, ভবিষ্যৎ ফেসবুক, ভবিষ্যৎ সার্চ ইঞ্জিন আমরা তো শুধু স্বপ্ন দেখলে হবে না, এগুলোতে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগাতে হবে। আপনারা বলতে পারেন এটা হচ্ছে সেরকমই একটা পদক্ষেপ যেখান থেকে আগামী দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যে সেবাগুলো, আগামী দিনের যে নতুন ধরনের সার্চ ইঞ্জিন, সবগুলোর কিন্তু আসলে একটা ফাউন্ডেশন হিসেবে আমাদের এই বাংলা সমৃদ্ধকরণ, যেটা গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে আমরা এই সফটওয়্যারগুলো তৈরি করছি।
অনুষ্ঠানে নিজেদের ভাষাকে ভালোবাসার কথা শোনায় দেশের 40টি নৃগোষ্ঠী। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোর্শেদ জামান। তিনি বলেন, ভাষা হচ্ছে সামাজিক প্রযুক্তি, ভাষার রাজনৈতিক তাৎপর্যও গভীর। 2041 সালে স্মার্ট বাংলাদেশ সমাজ যে গঠন করব, সেই বাংলাদেশে সত্যিকারের একটি অন্তর্ভুক্তিমূলক উন্নত সমাজ হবে, যেখানে আমরা প্রমিত বাংলায় কথা বলবো, প্রমিত বাংলায় তথ্য প্রযুক্তির বিষয়গুলো তৈরি করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছুকে ব্যবহার করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, দক্ষ জনগোষ্ঠী তৈরিতে একাধিক ভাষা সম্পর্কে দক্ষতা প্রয়োজন। তাই আঞ্চলিক ভাষাকে স্ট্যান্ডার্ড বাংলা ও বিদেশি ভাষা শেখার জন্য নতুন সফটওয়্যারে অনুবাদ ফিচার যুক্ত করা দরকার। বাংলা ভাষা যেমন প্রমিত বাংলা ভাষার দরকার, সেই সাথে এটার মধ্যে ভয়েস টু স্পিচ, স্পিচ টু ভয়েস, স্পিচ টু টেক্সট রয়েছে, টেক্সট টু ভয়েস রয়েছে। দুইটাই কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে করা সম্ভব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ ও বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। নতুন উদ্বোধন করা বাংলার টেক্সট টু স্পিচ উচ্চারণ, ডকুমেন্ট, ওয়েবসাইট, স্ক্রিনের উইন্ডোতে থাকা টেক্সট পড়ে শোনাতে পারে। একই সঙ্গে তা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য উপযোগী হয়ে পড়ে শোনাতে পারে। সফটওয়্যারটিতে মহিলা ও পুরুষ উভয় কণ্ঠই রয়েছে। বর্তমানে read.bangla.gov.bd ঠিকানা থেকে সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। অপরদিকে কথা হলো বাংলা ভয়েস টাইপিং সফটওয়্যার। এটি প্রমিত, স্পষ্ট ও নীরব পরিবেশে উচ্চারিত বাংলা কথাকে লেখায় রূপান্তরিত করতে পারে। সফটওয়্যারটির চূড়ান্ত ভার্সন বাংলার প্রধান বিরাম চিহ্নগুলোকেও লিখতে পারে। ব্রাউজারে গিয়ে voice.bangla.gov.bd ঠিকানা লিখে সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। এছাড়াও প্রকল্পের তৈরি কিবোর্ড, অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও এই ভয়েস টাইপিং সার্ভিসটি ব্যবহার করার সুযোগ রয়েছে। বিটিসিএল এর ইন্টারনেট ব্যান্ডউইথ জীবনের বিশেষ সাশ্রয়ী প্যাকেজের আওতায় 5 MBPS এর বিদ্যমান মূল্যে 500 টাকা থেকে কমিয়ে 399 টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে সাশ্রয়ী প্যাকেজের আওতায় 10 MBPS ইন্টারনেট ব্যান্ডউইথ পাওয়া যাবে 500 টাকায়, যেখানে এই 10 MBPS ইন্টারনেটের বিদ্যমান মূল্য 800 টাকা। সেই সাথে এখন থেকে 15 MBPS পাওয়া যাবে 800 টাকায়, যা এর আগে ছিল 1050 টাকা। আবার সমপরিমাণ টাকায় পাওয়া যাবে 20 MBPS। বিদ্যমান মূল্যে 20 MBPS এর দাম ছিল 1250 টাকা। 25 MBPS এর বিদ্যমান মূল্য রয়েছে 1450 টাকা, যা পরিবর্তন করে রাখা হয়েছে 1300 টাকা। সে সাথে 30 MBPS এর বিদ্যমান মূল্য 1650 টাকা, যা এখন থেকে 1500 টাকায় পাওয়া যাবে। 40 MBPS এর মূল্য 2050 টাকা থেকে কমিয়ে 2000 টাকা আনা হয়েছে। সেই সাথে 50 MBPS এর বিদ্যমান মূল্য 1450 থেকে কমিয়ে 2400 টাকা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলা ভাষা যেন অন্য কোনো ভাষার আগ্রাসনে হারিয়ে না যায়, সেজন্য প্রযুক্তির ব্যবহার করতে হবে। প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বাংলাকে বৈশ্বিক ভাষা হিসাবে তুলে ধরার এখনই সময়। সাইবার নিরাপত্তা নিশ্চিতে এখনও যথাযথ পদক্ষেপ নিতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি বিশ্বে সাইবার নিরাপত্তা বিঘ্নের একটি অন্যতম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এখন সবচেয়ে বড় সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত। এখনও যথাযথ পদক্ষেপ না নিলে তার ভয়াবহ পরিণাম হতে পারে। সাইটেক 24-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। Beginning of my career, actually I worked with IBM Corporation. তারপর I continued my career after almost 17 years. I retired from IBM on 2014 May as the GTS, which is the IBM Global Technology Services Vice President of Security and the Privacy. Then after that one, আমি career join করি Ernst Young. এখানে আপনার world's largest database for mortgage. I was in charge for that one to make it to the next generation. And then I opened my company in the US in 2016, ANA Enterprise. And our ANA Enterprise is 100% আপনার federal focus. Federal focus বলতে গেলে যে you have to know certain components, certain certification which we maintain in the US side. Then I opened my company in Bangladesh in 2019, ANA Consulting. And right now I'm basically back and forth. 2 মাস US, 2 মাস in Bangladesh. That's all I'm doing. And trying to have our young generation to take it to the next step. So we don't have to depend on our foreign dependency. Bangladesh's cybersecurity right now depends on আপনার কার্ড ডেটা আপনি ফলো করবেন।
ওভারঅল যে আমাদের যদি আমরা ওয়েস্টার্ন ডেটা আমরা অ্যারাউন্ড mid-90s and some of the people I have seen the data is about hundreds out of 195 countries আপনার ওয়ার্ল্ডের মধ্যে, but we can improve it better. And to improve it, what we need to do, আমাদের এখানকার লোকাল ডিপেন্ডেন্সি করতে হবে। তো এখন যদি আমরা যদি গভর্নমেন্ট সেক্টর থেকে অ্যান্ড প্রাইভেট সেক্টর থেকে যদি একটু এঙ্গেজ করি যে how we can bring the students on the different cyber security field, then definitely we can reduce the gap. Within a few years, at least we can jump up another 20 points up. So at least we can come on top 50. At this point, it's a really good initiative by the Honorable Prime Minister Sheikh Hasina that she is looking forward, move forward to Bangladesh. The deficiency over here, we have not accomplished the goal. And the reason behind it is that যখন আমরা কোনো কিছু সলিউশন আমরা প্রোভাইড করি, গাইডলাইন্স প্রোভাইড করি, তখন আমরা go for the point solution. We have a Bangladesh Bank ICT guidelines. Actually, our company, we have developed a product called E-Governance Enterprise Security Manager. And a product আপনার কভার করে বাংলাদেশ ব্যাংকের আইসিটি গাইডলাইন্সের প্রত্যেকটা কন্ট্রোল। there is a 13 controls there, sub controls and also sub controls. What this product is doing is trying to do pre-assessment for any individual financial and non-financial institution. We are working on the Australian Privacy Act because we got a request from the Australian government to work on their Privacy Act so they can do pre-assessment. CMMC level 2 is one of our compliance in the US. GDPR is the General Data Protection Regulations for the European Union. HIPAA and MARS-E এই দুটো হলো আমাদের healthcare in the United States. ISO, obviously, ISO we covered তিনটা version এখানে NIST, which is the National Institute of Standard and Technology. PCIe we have developed right now 32X. এটা আমার exactly 6 months লেগেছে এগুলো। And 6 months-এর মধ্যে they not only develop Bangladesh Banker, we have a complete solution of ICT NISTer 800-171, NISTer, which is the full control. We have the same thing on the PCI DSS 32X. So again, we are going to the Bangladesh Banker ICT guideline. So এখানে আপনার left side সব কটা questions and the controls আছে. And what we are trying to, our goal is to educate our financial institution that you need to have this one, and it gives you a dashboard in a single point of view, and it tells you where your deficiencies are. তো আমাদের যেমন CMMC level 1 through 5 আছে, আমরা level 1 হলো আপনার সেলফ অ্যাসেসমেন্ট, আপনি দেখে কোশ্চেন টিক করলেন and everything you come out fine, okay, but not everything on that guidelines applies to you. সেইটা এডুকেট করার মতন we don't have enough people. So if you can reduce that gap, the smart Bangladeshe, we need to take a step by step. বাংলাদেশে সবাই কভার করে আইডেন্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যেটা আমরা এখনো যাই নাই। আমরা সেটাকে রিপ্লেস করছি সামথিং কল PAM, প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট। দ্যাট মিনস প্রোটেক্ট ইউর অ্যাডমিনিস্ট্রেটর, ইট ডাজ নট প্রোটেক্ট অল ইউর আইডেন্টি ম্যানেজমেন্ট ইজ এ হিউজ ফিল্ড। তারপরে আছে DLP, ডেটা লস প্রোটেকশন। মোস্ট অফ আওয়ার financial institution and non-financial institutions there, all the web address is in the dark web. We need to compromise, we need to take initiative how our whitelist all our websites. So these are the different aspects that we can take as a nation, what's good for Bangladesh. Actually, as a Bangladesh, we are not ready for that. Our first life experience on cyber hack was in 2005. That early age. It was one of the department store in the United States. Their ID got compromised. And তাদের ID's মধ্যে 2.5 million users ছিল, তাদের credit card information, home address, social security number, everything got compromised in 2005. And we are talking 2022. So even Western world, we are not prepared. Our grid system in the Western world was built in 70s. Anybody can hack. There's a list of countries that we monitor.
we do have a central commands in Bangladesh. They are doing certain jobs, but again, not with the proper architectures. So once we এখন যেমন নতুন একটা গাইডলাইন্স আসছে বাংলাদেশ ব্যাংকের সিমের গাইডলাইন্স সিম স্ট্যান্ডস ফর সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট and their own vendors are there. যেহেতু আপনাকে আমি বলেছি I was ট্রেডিশনাল ব্লু IBM টোটালি US ওদের হোমগ্রোন the reason I'm বলছি ওদের homegrown, they actually make the people based on their company. So we know ins and out and certain things we do that we don't expose to the rest of the world, and we try to keep it under. So the world's largest database called X-Force database, যেখান থেকে আমরা information প্রতি সেকেন্ডের আপডেট প্রতি মিলি সেকেন্ডের আপডেট হয়, and lot of renowned vendors তাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে। তো সেরকম ক্যাপাবিলিটি থাকতে হবে, সেরকম ক্যাপাবিলিটি আপনার ইউনিট ট্রেন করতে হবে আমাদের সাইবার সিকিউরিটিতে। আপনার যখন আমরা সাইবার সিকিউরিটি এখন বলছি, আমরা সিমের কথা বলছি, আমরা তা এন্ড পয়েন্ট ম্যানেজমেন্টের কথা বলছি, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, ডেটা, somebody need to talk with this whole thing. কিন্তু আমরা করছি কি, আমরা go outside the Bangladesh, try to get help. 15 আগস্টের আমি নিউজটা দেখেছি যে we turn off certain servers. That means we are not prepared for that particular servers which carry our national ID. আমরা properly protected না। আপনার similar situation হয়েছে, আমাদের national ID got compromised somewhere in Chittagong. And all our things, 8 কোটি কিংবা 10 কোটি আমাদের total population information got compromised. So saying that we should have done it. If we had a proper architecture in place, and people like me, there's a lot of other people's, instead of the component solution, if we have looked at their whole environment, আমাদের মতন অ্যাডভাইজারদের যদি ইনভাইট করে গভর্নমেন্ট, we are willing to definitely work with them how to protect for our own country interest. বিজ্ঞান ও প্রযুক্তি জগতে আবিষ্কার চলমান, আজ ফিরতে হচ্ছে। তবে আগামী সপ্তাহে ফিরবো এই জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথী থাকুন সাইটেক 24 এর। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানাতে মেল করুন sitech24@news24@gmail.com এ, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের, এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।